ধরুন দুটো পার্টি এ এবং বি। এখন এ পার্টির তার অনেক টাকা পয়সা, আজকাল ওই নির্বাচনী বন্ড এসছে বাজারে, সে বন্ড অনেক বেশি ধরে নেই, বি এর কম। এ পার্টির প্রচুর লোক লস্কর তার আছে, তার বাহুবলী প্রচুর আছে, বি এর কম। এই দুটোর মধ্যে তো একটা তফাৎ থাকবেই। প্রচারের ক্ষেত্রে, নির্বাচনের দিনে, তাদের কাণ্ড কারখানায়, সবকিছুর মধ্যে, এমনকি নির্বাচন পরিচালক যারা, তাদের উপরেও একটা প্রভাব তারা ফেলবে। এইভাবে গণতন্ত্র কিন্তু বিশুদ্ধ থাকছে না। গণতন্ত্র একটা ইগেলিটেরিয়ান, মানে ন্যায্য, নীতিভিত্তিক এবং যুক্তিগ্রাহ্য, উদারবাদী একটা ব্যবস্থা, যেখানে একটা দেশের জনগণ তাদের শাসককে নির্বাচন করে। গণতন্ত্রকে পৃথিবীর প্রায় প্রতিটি দেশই, কিছু দেশ বাদে, প্রতিটি দেশই রাজনীতির এবং রাষ্ট্রনীতির একটা প্রধান স্তম্ভ হিসেবে স্বীকার করে নিয়েছে। এখন এই গণতান্ত্রিক ব্যবস্থা কতটা পরিশুদ্ধ হওয়া সম্ভব, কতটা মানুষের প্রকৃত কল্যাণকে এস্টাবলিশ করতে পারে, প্রতিষ্ঠা করতে পারে, এই বিষয়টা একটু ভেবে দেখা দরকার। আমি এই গণতন্ত্রের সঙ্গে একটা সমান্তরাল, একটা প্যারালাল কনসেপ্ট, ব্যবস্থার কথা আমি বলছি। সেটা হচ্ছে অর্থনীতির বিষয়, সেটাকে আমরা বলি পারফেক্ট কম্পিটিশন। এই পারফেক্ট কম্পিটিশন, এটা ধনতান্ত্রিক ব্যবস্থার একটা দিক, এবং এই ধনতান্ত্রিক ব্যবস্থাই বর্তমান বিশ্বে গণতন্ত্রের মতোই সর্বত্র এটা প্রতিষ্ঠিত। এখন পারফেক্ট কম্পিটিশন সেটা হচ্ছে যে একটা মার্কেট থাকবে, সেই মার্কেটে বায়ার্স অ্যান্ড সেলার্স, ক্রেতা এবং বিক্রেতা, তারা এসে মিলিত হবে, তারা তাদের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে, এবং তার উপর দাঁড়িয়ে মার্কেটটা কোন দিকে চলবে, তার প্রাইস কেমন হবে একটা কমোডিটির, কোন কমোডিটি অর্থাৎ কোন দ্রব্য সেটা প্রডিউসড হবে, এই জিনিসগুলো ঠিক হবে। যেমন একটা কমান্ড ইকোনমি যেটা আগে ছিল, এখনো কিছু কিছু দেশে কিছু কিছু পরিমাণে আছে, একটা কমান্ড ইকোনমি যেখানে সেন্ট্রালাইজড কমান্ড এই ইকোনমিটাকে চালনা করে, সেখানে সেই সেন্ট্রালাইজড যে নেতৃত্ব, তারাই ঠিক করে দেয় কোন জিনিস উৎপন্ন হবে এবং কোন জিনিস মানুষে গ্রহণ করবে। এই সমস্ত কিছু সেই সেন্ট্রালাইজড কমান্ড ঠিক করে দেয়। কিন্তু পারফেক্ট কম্পিটিশনে বা ধনতন্ত্রে কোনো সেন্ট্রালাইজড কমান্ড নেই। প্রত্যেক ব্যক্তি, তিনি ক্রেতা হতে পারেন, বিক্রেতা হতে পারেন, নিজের স্বার্থ, নিজের পছন্দ অনুযায়ী তার সিদ্ধান্ত গ্রহণ করবেন, এবং সেটা মার্কেট প্রসেসে গিয়ে একটা সামূহিক সম্পূর্ণ ইকোনমির একটা সিদ্ধান্তে পরিণত হবে। যেভাবে গণতন্ত্রে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ভোটার, সে তার নিজের চিন্তা, নিজের পছন্দ অনুসারে ভোট দেবে, এবং সংখ্যাধিক্যের বিচারে যে সবচেয়ে বেশি ভোট পাবে যে দল, সেই দল জয়ী হবে। এখন এই যে পারফেক্ট কম্পিটিশনের কথা বললাম, সেটাকে যদি সার্থক হতে হয় তাহলে তার কতগুলো শর্ত পূরণ করতে হয়। যেমন এক, এই যে ক্রেতা বিক্রেতা,
এরা একটা বড় সংখ্যায় হবে, অর্থাৎ একজন বিক্রেতা যদি হয় তাহলে তো সেটা আর কম্পিটিশন হবে না। কার সঙ্গে কম্পিট করবে? একজনই তো বিক্রেতা। বা একজন যদি ক্রেতা হয় তাহলেও কোনো কম্পিটিশন নেই, সেখানে সেই ক্রেতা যা বলবে সেটাই হবে শেষ কথা, বিক্রেতা যা বলবে সেটাই হবে শেষ কথা। কাজেই কম্পিটিশন হতে গেলে, পারফেক্ট কম্পিটিশন হতে গেলে বহু ক্রেতা এবং বহু বিক্রেতা থাকবে। এটার তাৎপর্য হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি বা বেশটি ক্রেতা বেশটি বিক্রেতা তারা হবে এই পুরো সিস্টেমের তুলনায় নগণ্য, অর্থাৎ তারা কেউ বিশেষ কোনো প্রভাব ফেলতে পারবে না। প্রত্যেকেই প্রভাব ফেলবে কিন্তু সেটা নগণ্য। তার মানে একটা লেভেল প্লেইং ফিল্ড এটা থাকবে। না হলে কিন্তু আমাদের ওই মনোপলি, অলিগোপলি এগুলো তৈরি হয়। তাহলে এটা একটা শর্ত যে বহু ক্রেতা বিক্রেতা এবং প্রত্যেকেই নগণ্য, সম্পূর্ণ সিস্টেমের নিরিখে তারা প্রত্যেকে নগণ্য। 2 নম্বর হচ্ছে পারফেক্ট ইনফরমেশন, অর্থাৎ ক্রেতা যে, বিক্রেতার কথাটা এখন বাদ দিই, ক্রেতা যে সে যে তার পছন্দ তৈরি করবে, তার চয়েসটা তৈরি করবে, করতে গেলে কিছু একটা ইনফরমেশনের ভিত্তিতে করবে। কাজে তার কাছে বাজারের প্রতিটি বস্তু, দ্রব্য এবং সমস্ত বিষয় সম্পর্কে পারফেক্ট ইনফরমেশন থাকতে হবে, পারফেক্ট নলেজ থাকতে হবে। সেটা না হলে তার যে চয়েস সেটা কিন্তু পারভার্টেড হবে বা বায়াসড হবে। চয়েসটা তার প্রকৃত মূল্যায়ন সে করতে পারবে না, তার ফলে প্রকৃত চয়েসটাও তার হবে না। পারফেক্ট ইনফরমেশন। তৃতীয়ত সভারেন্টি, অর্থাৎ আমি যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা সম্পূর্ণ আমার অধিকার, সেই অধিকারকে কেউ খর্ব করতে পারে না এবং কোনোভাবে তাকে মিসলিড করতে পারবে না। একটা উদাহরণ দিয়ে বলি, এই যে বিজ্ঞাপন আজকাল আমরা দেখি, টিভিতে দেখি, হোর্ডিংয়ে দেখি, সর্বত্র, সিনেমা হলে গিয়ে দেখি, এই যে বিজ্ঞাপন এগুলি কিন্তু আমার চয়েসকে সব সময় প্রভাবিত করে চলেছে। আমি কিন্তু আমার চয়েসে সভারেইন নই। আমি যে বিজ্ঞাপনটা বেশি দেখছি সেই বিজ্ঞাপনটার দিকেই কিন্তু আমার চয়েস ঝুঁকে যাবে। একটা সাইকোলজিক্যাল কোএফিশিয়েন্ট আছে, সেটা হচ্ছে সম্ভবত তাকে বলে ট্রুথ কোএফিশিয়েন্ট, অর্থাৎ একটা জিনিস যদি বারবার আমার মেধায়, আমার মস্তিষ্কে, আমার মনে যদি এটা ছাপ ফেলতে থাকে, তখন কিন্তু আমার সাইকোলজিক্যালি আমার মনে হবে যে হ্যাঁ, এটাই তো ঠিক, আমি তো এটাই জানতাম, এটাই তো আমার মত। কাজে আমার মত কিন্তু আর আমার মত রইল না, এটা কিন্তু বিজ্ঞাপনের দ্বারা চালিত হয়ে গেল এবং তার সঙ্গে মিসলিডিং ইনফরমেশন ইত্যাদি, যেগুলো মানে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, ভুল যে সমস্ত সংবাদ, সেগুলিও আমার মাথায় ছাপ ফেলছে। তাহলে আমার যদি সভারেন্টি ঠিক রাখতে হয়, তাহলে কিন্তু এই বিজ্ঞাপন জাতীয় বা এই ধরনের আর যা কিছু, কোনো কিছু থাকলে চলবে না, তাহলে তাকে পারফেক্ট কম্পিটিশন বলা যাবে না। এইরকম আরো কিছু আছে। এইবার আমি বললাম যে প্যারালাল, এটারই প্যারালাল হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রে প্রথম কথা হচ্ছে যে আমরা বহু মানুষ, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই, কাজেই সেদিক থেকে অসুবিধে নেই। যেমন ক্রেতা বিক্রেতার প্রচুর সংখ্যা প্রয়োজন, পার্টির সংখ্যাও যথেষ্ট, আমরা বহুদলীয়, আমরা গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র। একটা দল হলে কিন্তু গণতন্ত্রের যে তাৎপর্য সেটা মাঠে মানা যেত, কারণ সেই দলটি একমাত্র, আর কেউ নেই, চয়েসের কোনো প্রশ্ন নেই। প্রত্যেকটা ভোটার এবং প্রত্যেকটি দল তারা নগণ্য পুরো পলিটিক্যাল সিস্টেমের মধ্যে। এটা কি সত্য? এটা বোধহয় পুরোটা সত্য নয়। তার কারণ ভোটাররা হয়তো
গ্রামে গঞ্জে শহরে থাকে, তাদের কোনো আলাদা করে সিস্টেমের ওপর প্রভাব ফেলার কোনো পথ নেই। কিন্তু দলগুলো, একটি দলের যাদের কাছে টাকা বেশি, তারা বেশি করে প্রচার করবে এবং আমরা ঠিক আছে, আমরা না হয় ওই যে খারাপ দিকগুলো মানে অন্যায় অপরাধ সেগুলো বাদ দিলাম, কিন্তু যার কাছে টাকা বেশি, যার লোক সংখ্যা বেশি, সে তো করবে, প্রভাব খাটাবে, এবং সেটা আমরা দেখতেও পাই। কাজে এটা কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে এটা একটা নেগেটিভ পয়েন্ট। ধরুন দুটো পার্টি এ এবং বি, এখন এ পার্টির তার অনেক টাকা পয়সা, আজকাল ওই নির্বাচনী বন্ড এসছে বাজারে, সে বন্ড অনেক বেশি ধরে নিন, বি এর কম। এ পার্টির প্রচুর লোক লস্কর তার আছে, তার বাহুবলী প্রচুর আছে, বি এর কম। এই দুটোর মধ্যে তো একটা তফাৎ থাকবেই। প্রচারের ক্ষেত্রে, নির্বাচনের দিনে, তাদের কাণ্ড কারখানায়, সবকিছুর মধ্যে, এমনকি নির্বাচন পরিচালক যারা, তাদের উপরেও একটা প্রভাব তারা ফেলবে। এইভাবে গণতন্ত্র কিন্তু বিশুদ্ধ থাকছে না, পার্টিগুলোর পারস্পরিক অবস্থানের উপর নির্ভর করে। এক। দুই হচ্ছে পারফেক্ট ইনফরমেশন, অর্থাৎ ভোটার যখন ভোট দিতে যাবেন, তার কাছে একদম পুঙ্খানুপুঙ্খ সংবাদ, খবর এটা থাকবে, ইনফরমেশন থাকবে যে কোন পার্টি কেমন, তাদের ম্যানিফেস্টো কি, তারা কি করতে চায়, তাদের ইতিহাস কি, এগুলো সব পরিষ্কার তাদের জানা থাকবে। সেটা কি জানা থাকে? বিশেষ করে যখন আমাদের দেশে আমরা দেখি যে শিক্ষার হার এত নিচে, গ্রামগঞ্জে অশিক্ষিত মানুষের পরিমাণ বা স্বল্প শিক্ষিত মানুষের পরিমাণ এত বেশি, তাদের কাছে আমরা কি আশা করতে পারি যে তারা একেবারে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে পারফেক্ট ইনফরমেশন তাদের কাছে থাকবে, তারা নেবেন, এবং সেটা তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা কার, সেটাও তো দেখতে হবে। এটা রাষ্ট্রযন্ত্রের হতে পারত, যে রাষ্ট্রযন্ত্র যার আন্ডারে একটা নির্বাচন হচ্ছে, সে যদি এরকম ব্যবস্থা করত যে প্রত্যেক দল যারা উইচ আর ইন ফ্রে, মানে যারা নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের সম্পর্কে তথ্যভিত্তিক, তন্মাত্রিক, মানে অবজেক্টিভ, সাবজেক্টিভ নয়, ঠিক ঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছে দেবে, এটা যদি রাষ্ট্রযন্ত্র দায়িত্ব নিত তাহলে হতে পারত কিছুটা। কিন্তু সেরকম কোনো ব্যবস্থা আমাদের নেই। কাজে পারফেক্ট ইনফরমেশন এটাও কিন্তু আমাদের দেশে বা অনেক দেশেই আমরা আশা করতে পারি না। এরপরে হচ্ছে সভারেন্টি। এখানেও তো ভোটার সভারেন্টি দরকার, অর্থাৎ আমি যেটা ঠিক করেছি সেইটা আমি ভোট বাক্সে আমার পছন্দ অনুযায়ী প্রার্থীকে বা দলকে আমি ভোটটা দেব। কিন্তু এই সভারেন্টি এটা বোধহয় বলার কোনো অপেক্ষা রাখে না যে আমাদের অনেকেরই কিন্তু নেই। আমাদের নানা ভয়, আমরা ভয় পাই যে এই যে দেব একটা ভোট, তারপরে আমার ওপর কি খাঁড়া নেমে আসবে, এই ভয়, পোস্টপোল খাঁড়া অনেক ঝোলে, সেগুলো কিন্তু আমার এই ভোট পদ্ধতিতে আমার সিদ্ধান্তকে প্রভাবিত করে। তারপরে ধরুন, এই যে আমাদের দেশে একটা কথা বলে না যে ডোল অর্থনীতি, অর্থাৎ ডোল দেই আমাদের রাজনৈতিক দল যারাই ক্ষমতায় আসে, তারা বিভিন্ন পকেট অফ দ্য পপুলেশন, যাকে আমরা বলি ভোট ব্যাংক, বিভিন্ন ভোট ব্যাংক তাদের, এক একজনের এক একটা দলের এক একটা ভোট ব্যাংক, তাদের সুবিধা করে দেবার জন্য তাদের কিছু কিছু খয়রাতি ইত্যাদি দেওয়া হয়। এর ফলে কিন্তু আমি প্রলুব্ধ হচ্ছি তার দিকে। ওরা যদি ক্ষমতায় আসে
তাহলে আমাকে এইটাকে পাইয়ে দেবে। এই পাইয়ে দেওয়ার রাজনীতি, এটাও কিন্তু আমার সিদ্ধান্তকে প্রভাবিত করছে, বায়াসড করে তুলছে। এবং এগুলো সবগুলোর ব্যাকগ্রাউন্ডে কাজ করছে একটা বিরাট ব্যাপার, সেটা হচ্ছে আমার প্রবৃত্তি। অর্থাৎ আমার প্রবৃত্তিগুলি যদি আমার কাবেজে থাকতো, আমার আদর্শনিষ্ঠ জীবন চরিত্র যদি থাকতো, তাহলে ইনফরমেশনগুলো একভাবে আমার কাছে ধরা দিত। কিন্তু আমি প্রবৃত্তির অধীনে যতদিন আছি, অর্থাৎ আমি একটা বড় বাড়ি, বড় গাড়ি, এগুলো আমার খুব ভালো লাগে, তাহলে আমি সঙ্গে সঙ্গে আমার যে কোনো সিদ্ধান্ত সেই মাফিক কিন্তু নেব। সেইটা হয়তো আর 5 জন যারা গরিব তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, সেদিক থেকে কিন্তু আমি দেখব না। কাজে আমার একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি, সামগ্রিক মূল্যায়ন, এটা আমি করতে পারি না যতক্ষণ আমি প্রবৃত্তির অধীনে আছি। সেই জন্য এই প্রবৃত্তিও কিন্তু আমাকে চালিত করছে। এটাও কিন্তু একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা আমার সিদ্ধান্তকে দিন রাত প্রতি মুহূর্তে প্রভাবিত করছে। কাজে এই সবগুলো যখন ডিস্টরশন একসঙ্গে হয়, তখন গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিটা কিন্তু একটা ফার্স হয়ে যাবে, যে ফার্স পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা অনুভব করতে পারছি আমাদের জীবনে প্রতি মুহূর্তে। এই জন্য গণতন্ত্রকে অ্যাজ সাচ বর্তমান যুগের শ্রেষ্ঠ চিন্তাবিদ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্বীকার করেননি, বা এটা যে মানুষের মঙ্গলদায়ক সেভাবে দেখেননি। কারণ শ্রী শ্রী ঠাকুর বলেন যে মানুষ যতদিন আদর্শনিষ্ঠ না হচ্ছে, ততদিন তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই আসে না। সিদ্ধান্ত নেওয়া, এটার উপরেই কিন্তু পারফেক্ট কম্পিটিশন এবং গণতন্ত্র, ধনতন্ত্র এবং গণতন্ত্র, এই দুটো তার সার্থকতা দাঁড়িয়ে আছে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই যদি ডিস্টরশন আসে, তাহলে কিন্তু ওই ধনতন্ত্র সে দাঁড়াতে পারে না, সে সার্থক হতে পারে না, গণতন্ত্র সফল হতে পারে না। আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসে মানুষ যখন আদর্শনিষ্ঠ হয়। এই আদর্শনিষ্ঠ গণতন্ত্র, এটা যদি আমরা করতে পারি, তাহলে গণতন্ত্রের সুফল কিছুটা আমরা